আচ্ছা, এই যে শাড়ি পরেছি আমি, মানে লাল খুব বড় এইরকম করা ছিল, হাতে আমাকে যেন মেরে ফেলবে, আমি মরে যাচ্ছি। এবার বলছে কি যে তুই এই ঘটনা কাউকে বলিস না, কোনো অপদেবতা আমাকে মারতে এসেছে। পেটা গুল খাচ্ছি আমরা এখন। রনিতা A to Z এর নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দিনটা 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার। আমি বাবা আর বোনের সাথে রেডি হয়ে চললাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমি আবারও মামার বাড়িতে যাচ্ছি, আর মা আগের দিন অলরেডি চলে গেছে মামার বাড়ি। মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই গ্রামে একটা পুজো আছে, বাবা পঞ্চাননের পুজো, তো সেই পুজোতে অ্যাটেন্ড করতেই আমরা সবাই মিলে যাচ্ছি। এই ট্রিপে পিতা মামার সাথে নেই, কারণ ওর অফিস ডিউটির কারণে। আর 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি ভবানীপুর গ্রামে। আর এটা যেটা দেখছো, এটা মেজদাদুদের বাড়ি, আর এই গ্রিন কালারের বাড়িটা হচ্ছে ছোট দাদুদের বাড়ি। মেজদাদু ছোট দাদু হলো আমার দাদুর মেজো ভাই এবং ছোট ভাই। মেজদাদু গত হয়ে গেছেন গত 4 বছর আগে। আর এটা হচ্ছে মেজদাদুর পৌত্র, মানে আমার মামাতো ভাই। ভাইটা আমার মেজ দিদা এবং ছোট দিদা এখনো বাড়িতে ছাগল পোষে। ভয় পাই, তবে কেউ ভয়তেই পালায়। দেখতেই পাচ্ছ কতটা জায়গা নিয়ে বাড়িটা। এই পাশে হচ্ছে ছাগলদের জন্য ঘর করা, আর এই উঠোনের পরে যে জায়গাটা দেখতে পাচ্ছ গাছগাছালি রয়েছে, ওটা হচ্ছে পেয়ারা বাগান। আর তারপরে হচ্ছে মাঠ, আর মাঠে পেয়ারা চাষ, কুল চাষ, বিভিন্ন রকম সবজি চাষও হয়। আর আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি পুজোর স্থানে যাব বলে। না, আমি কোনো মেকআপ এখানে করি না, একদম সিম্পল কাজল লিপস্টিক। মামার বাড়িতে আসার কারণ হচ্ছে এখানে পঞ্চানন তলায় পুজো আছে, সেই পুজোতে তো আমরা এখন সেজে গুজে যাচ্ছি। এই যে শাড়ি পরেছি আমি, এখন যাচ্ছি পুজোর ওখানে। এই যে আমার দিদা বোন, মানে দিদারা, 2 দিদা, বড় দিদা আর মেজ দিদা, সামনে বোন, আর ওই পাশে মেজো মামার ছেলে, আর মারা বাকি বড় মামা, তারপর দাদু দিদা, মানে ছোট দিদা আর কি, সবাই ওইখানে অলরেডি চলে গেছে। মেজো মামি সবাই ওখানেই আছে। চলো ওখানে দেখা হচ্ছে। আবার রান্না বান্না, রান্নাগুলো তোল, তবে তো ভালো লাগবে। কি কি রান্না হচ্ছে, থালাতে সাজিয়ে রেখেছে ওগুলো তোল। কি কি রান্না হচ্ছে? ওকে সুজি, 7 রকম ভাজা, পোলাও, খিচুড়ি, আর হচ্ছে পায়েস। চাটনি, চাটনি খায় না ঠাকুর, টক। আমরা এখন চলে এসেছি সেই ঠাকুরতলাতে। এটা পঞ্চানন তলা, গ্রামের লোক বিশেষ করে মানে এই পঞ্চানন ঠাকুর এখানকার খুব জাগ্রত। পঞ্চানন তলাতে ওনাকে মাঝে মধ্যে মানুষজন দেখেওছে। এ কি পুজো হলো না, ভোগের প্রসাদ ছোট ছোট ঠাকুরগুলো খেয়ে নিচ্ছে। আচ্ছা, তোমার পায়ের ব্যথা সেরে গেছে দাদু? একদম তুমি আজকে লাঠি কোথায়? তো পায়ে যন্ত্রণা করছে না? পায়ে যন্ত্রণা করছে না? তবু মাতব্বাড়ি করতে হবে, দাদুর ভীষণ শরীর খারাপ ছিল, হাঁটতে চলতে পারছিল না, কিন্তু আজ একদম ঠিক। আমার মাতাশ্রী বলো, কিছু বলবে পুজো সম্পর্কে? তুমি বলো। কিছু বলার নেই, শুধু হাসি বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরে মার কাছ থেকে বিশেষ গল্প শোনা যাবে। আর এদিকে হচ্ছে দুপুরের লাঞ্চের ব্যবস্থা। পুজো চলতে চলতে হঠাৎ করে দেখি একটা জায়গায় বেশ লোকজন জড়ো হয়েছে, মাঝখানে মা কিছু বলছে। সেখানে গিয়ে দেখি ছোটবেলায় মায়ের সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা মা বর্ণনা করছে। মানে এসব কষার জঙ্গল, পুরো বাঁশবাগান আর কষার জঙ্গল। ও মা, কত বছর আগে ঘটনা একটু বলবে? ও মা একটু বলো কত বছর আগে ঘটনা। আমি ভিডিও করছি, তখন ভিডিওটাকে অন করিনি। আরে এটা বলুক, মা বলুক। তুমি তখন কত বড়? আমার বয়স 4 বছর। 4 বছর না 4 বছর বেশি হবে। না 4 বছর, মানে ওই 4 4.5। তুমি তখন জন্মেছিলে? হ্যাঁ, তুমি তো জন্মেছিলে। আরে বাদ দে, এটা ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে, বাদ দে। মানে ছাগল বাচ্চা দুটোকে নিয়ে ও জয়ন্তী মাঠে, ও মাঠে ও ফ্যান ট্যান খাওয়াচ্ছে, ছাগল টাগল নেড়ে টেড়ে দিচ্ছে, আর আমাকে বলেছে ফিরতে। আমি এবারে ফিরছিলাম, এরকম পথ ছিল, এখান দিয়ে পথ ছিল। এইবারে এই যেই এরকম জায়গায় এসছি, মাঝে মাঝে জায়গায়, আর ওই ঝোপের মধ্যে থেকে হঠাৎ তাকিয়েছে, মানে হঠাৎ তাকিয়ে দেখছি আমার গা কাটা দিচ্ছে। মানে লাল, খুব বড়, আর সাজগোজ করা,
আর এই হাতটা ঠিক এইরকম করা ছিল, হাতে। এবার বাঁ হাতটার কথাটা আমার ঠিক মনে নেই, বাঁ হাতটা মানে বিষয়টা আমার অতটা মনে নেই। এইবারে ডান হাতটা এরকম করা ছিল। এইবারে আমি তো ওই লাল আর বড় বড় চোখ, মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে আমি ভেবেছি আমাকে মেরে ফেলবে চোখ দিয়ে, মানে তার চোখের এত জ্যোতি আর সেই রকম বড় সড়ো, আর পুরো লাল সাজগোজ করা, পুরো মোটুক টোটুক করা সব কিছু আর কি। আর চুলটা না এইরকম এইরকম করা ছিল, মানে সেটা আমি বোঝাতে পারি না, জটা মানে কেমন চুলটা এরকম এরকম করা ছিল, এক পাশ দিয়ে মোটুকটা ছিল। এইবারে আর মুখটা হাসি হাসি ছিল। আর ওই সময়টায় আমি মুখটাকে ভেবেছি মুখের ভিতরে রসগোল্লা, মানে আমি তো ওই সময় দেখছি ভয়ে ভয়ে তো তাকাচ্ছি দেখছি। এবার উনিও আমাকে দেখছে, আমিও দেখছি ঠাকুরকে। এবার যেই ঠাকুর আমাকে এইরকম এরকম করেছে দেখেছে, আমি সেই ঠাকুমা বলে ওই ঠাকুমার আত্মনাদ চিৎকার, মানে এমন চিৎকার, মানে আমাকে যেন মেরে ফেলবে, আমি মরে যাচ্ছি, মরে যাব এই ভয়ে আমি ছুটছি। এবার ওখান থেকে ওদের একটু উঁচু মতো আছে আর নিচেটা একটু নিচু ছিল, প্রাণপণে যেই ছুটছি পড়ে গেলাম আমি, গিয়ে আবার পিছনে তাকিয়েছি, দেখছি রয়েছে সেইভাবে রয়েছে, আমাকে দেখছে। আর সেই চোখ, মানে তার জ্যোতি কি, আর সেই রকম বড় বড় চোখ, অনেক বড় বড় চোখ, আর চোখের ভীষণ জ্যোতি, আর পুরোটা লাল টকটকে গা। এইবারে আমি ছুটে গিয়ে আবার উঠলাম, উঠে ছুটে গিয়ে ঠাকুমা রান্না করছিল, ঠাকুমা বেরিয়ে এসেছে, আর ঠাকুমাকে আমি এইভাবে জড়িয়ে ধরেছি, আর জড়িয়ে ধরে ঠাকুমা বলছে কি হয়েছে তোর, কি হয়েছে? এবার আমি তখন ঠাকুমাকে বললাম, ঠাকুমা এবার বলছে কি যে তুই এই ঘটনা কাউকে বলিস না, তুই যা দেখেছিস তুই কাউকে বলিস না। ঠাকুমাকে বললাম যে আমি এই দৃশ্য দেখলাম, ঠাকুমা আমাকে মেরে ফেলতো। এবার ঠাকুমা বলছে তুই কাউকে বলিস না। এবার আমি আর কখনো বলিনি। এবারে মা ওই পঞ্চাননের বাটা দিতে পাঠাতো, ও প্রত্যেকবার আমি ওই গোপাল দাদুদের বাড়ি বাটা দিয়ে আসতাম, চাল বাটা টাটা যেগুলো যখন দিতে পাঠাতো। এবার আমি যখন 11 ক্লাসে পড়ি, এবার তখন আমি মা বাটা দিতে পাঠিয়েছে। এবারে আমি বাটা দিতে এসে দাদুদের বাড়ি থেকে সব বাটা ফাটা সব নিয়ে এসছে ঠাকুরতলায়, মানে তখন তো ঝোপ জঙ্গল। এবারে ওই জায়গাটায় খানিকটা জায়গা কেটে পুজো হচ্ছে। এইবারে আমি বলছি এই জায়গায় পুজো হচ্ছে কেন, এইখানটায় পুজো হচ্ছে কেন, আমি তো এখানে এই দৃশ্য দেখেছি। আর সেই ভয়ের দৃশ্য আমি কাউকে বলতাম না, যতবার ভাবতাম আমি কাউকে বলবো ততবার ভাবতাম আমাকে যদি মেরে ফেলে, ঠাকুমা বারণ করেছে। মানে আমি তখন আস্তে বড় হচ্ছি কিন্তু কাউকে বলছি না, আমার ভাইকে বলেছি কিন্তু আর কাউকে বলিনি। এইবারে তখন ওই বারবার ওই কথা মনে পড়ছে, আমি এই দৃশ্য এখানে পুজো হচ্ছে, এখানে আমি এই দৃশ্য দেখেছি, তাহলে নিশ্চয়ই এর কোনো ব্যাপার আছে। এবারে আমি বাবুকে বাড়িতে গিয়ে আমি সব ঘটনা বললাম। এবার বাবু বলছে তুই তো এ কথা কাউকে কোনোদিন বলিসনি। আমি বলছি না, ঠাকুমা বলতে বারণ করে দিয়েছিল, আর আমি ভাবতাম আমাকে মেরে ফেলবে বললে, আমি সেই ভয় থেকে কোনোদিন বলিনি। এবারে ঠাকুমা কাছে বাবু আবার জানতে এসছে, ঠাকুমা বলছে ও পঞ্চানন ঠাকুর দেখেছে। এবারে বাবু বলছে তুই নাকি পঞ্চানন ঠাকুরই দেখেছিস। আমার কখনো বিশ্বাস না, আমি বলছি ওই রকম চেহারা ওরকম কখনো ঠাকুরের চেহারা না। এবারে আমি কখনো ঠাকুরের চেহারা ভাবি, আমি ভেবেছি ওটা কোনো অপদেবতা আমাকে মারতে এসছে। আমার মনের মধ্যে এটা হয় সবসময় যে উনি না, কিন্তু বাবু বলেছে, বাবু বলার পরে এবার এই জায়গাটা খানিকটা পরিষ্কার করে একটু কেটিও বাঁধিয়ে দিয়েছে, তারপরে আমার দিয়ে খাওয়া হয়। ও আমার একদিন জিজ্ঞেস করছে কাকা পঞ্চাননের মূর্তি তুমি দেখেছো? আমি বলছি না, আমিও তো কোনোদিন দেখিনি। বলছে সে কিরম দেখতে, কিরকম সেইটা একটু যদি জানো, কোথাও দেখো তাহলে আমার একটু বলো দিন। এই পর্যন্ত, তারপরে তোর মেয়ের খবরটা। এইবারে ওই পর্যন্ত হয়ে থাকলো। এইবারে ছোটবেলা থেকেই মেয়েদের খাওয়া ইয়ে করি। ও মা একটা গল্প বলো, মা একটা গল্প। আমি কোনো বানানো গল্প জানি না, এইবারে আমি কোনো বানানো গল্প জানি না। আমি আবার আমার জীবন কাহিনী বলি, আমার জীবনের ছোটবেলার ছোট ছোট যে সব ঘটনা, তার মধ্যে এই ঘটনাটা আমি খুব বলি। এইবার ওদের খুব কৌতূহল, এদের ওই ঠাকুরের ওই রূপ বর্ণনা, লাল টকটকে লাল, বড় বড় চোখ, গালে মিষ্টি করে ডাকা, আর মুখের ওই দাঁতের ওইটা না, হাসির ওইটা, আমি বলতাম মুখে না সাদা মতো মনে হয় রসগোল্লা। মানে ওইটা আমি মিন করতে পারতাম না, মানে ওটা যে দাঁত
মানে কি বিষয় ওটা ইয়ে করলাম, মুখে না কি একটা ছিল, মুখে একটা কি ছিল মনে হয় রসগোল্লা সাদা মতো। এইবারে না জিভ বার করা, এরকম করে জিভ বার করা, মুখে রসগোল্লা মতো জিভ বার করা। দাঁতটাই সাদা মতো দেখাচ্ছে। এইবারে আমার বড় মেয়ের বিয়ে হলো, ওর ঘর পরিষ্কার করছি, ঘর পরিষ্কার করতে করতে এমনি কোনো কিছু হলে আমার বিপদ আপদ হলেই জানি না কেন আমি বাবা পঞ্চাননের আপন মনে ডাকতাম। আমি যে খুব পুজো করে করতাম তা না, আমার নিজের মনে চলে আসতো। এইবারে ওই ঘর পরিষ্কার করতে করতে কাঁদছি, খুব কাঁদছি, মানে এত কষ্ট হচ্ছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, ওর খালি ঘর, কাঁদছি, কাঁদতে কাঁদতে এইবারে ঠাকুরের কথা খুব স্মরণ হচ্ছে। এবারে আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমি সেদিন কি দেখেছি আমি এত বছর বয়স পর্যন্ত আমি জানি না, তবে আমি কি দেখেছি তুমি তার সেই প্রশ্নের উত্তর তুমি দিও। তুমি দেবতা না অপদেবতা আমি এখনো বুঝতে পারিনি এতদিন পর্যন্ত, সে প্রশ্নের উত্তর তুমি দিও ঠাকুর। এক মন দিয়ে বলছি, আর এক মন দিয়ে ভাবছি এতদিন এত বড় হয়ে গেছি এ প্রশ্নের উত্তর আমি কোনোদিন পাইনি, তাহলে আর আমি এই প্রশ্নের কোনোদিন উত্তর পাবো না। এক মন বলছে আর এক মন ঠাকুরকে ডেকে যাচ্ছে। এইবারে যা 6 মাস, তার 6 মাস পরে আমার মেয়েটা নার্সিং করছে, তার 2 বছর পড়া হলো। এই যে আমার ছোট মেয়ে, ও পড়তে গেছে নার্সিং। এইবারে গিয়ে ওই নার্সিংয়ে ওদের ট্রেনিং পড়েছে খিদিরপুরে। এর খিদিরপুরে ও ওই ট্রেনিংয়ে রয়েছে, মানে বাস ধরবে বলে ও আবার হোস্টেলে ফিরবে, বাস ধরবে বলে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকতে দেখছে একটা মন্দির, পাশে একটা মন্দিরে পুজো হচ্ছে, 30টা মেয়ে গেছে, তার মধ্যে ওই মন্দির দেখে ওই ঠাকুরের ওখানে পুজো করতে মানে গেছে, একটু প্রণাম করতে গেছে। বলি প্রণাম করতে গিয়ে দেখি হঠাৎ মানে ওই মূর্তিটা দেখলাম, মূর্তিটা এমনিতে কখনো জীবনে দেখিনি আমি, ওরকম সেম মানে গায়ের রং পুরো লাল, মা যা বলতো সেটা খুব বড় আকৃতি, মানে মূর্তিটা অনেক বড় ছিল, আর চোখ তো বড় বড়, আর মুখটা খুব মানে দাঁত বার করা, ঠিক আছে। এবার এটা দেখে না আমার হঠাৎ করে মাথায় একটা ক্লিক করলো যে আরে মা তো এরকম বলেছিল, যে মা এই যে বিবরণ দিয়েছে সম্পূর্ণ মিলে গেছে। আরে তখন আমার মাথায় আসলে আরে এটাই তো পঞ্চানন তলা, এতক্ষণ ধরে আমি জেনে গেছি যে আমি পঞ্চানন তলায় দাঁড়িয়ে আছি, কোনো বাস ধরবো এরকম হিসাবে আমি ছিলাম, মাথায় যখন আসেনি তখনই আমার মনে হলো আরে মা আরে এটাই পঞ্চানন ঠাকুর, এটাই। তখন গিয়ে আমি একটা ছবি তুলে এসে এবার বাড়িতে নিয়ে এসেছি। এবার আমি অনেকদিন হয়ে গেছে বলবো ভাবি মাকে, কিন্তু আর বলা হয়নি। একদিন হঠাৎ করে খাচ্ছি, খেতে আমার কি জানি জামাইও খাচ্ছে, মাকে বললাম মা জানো আমি এরকম একটা দেখেছি, তুমি যেরকম বলেছো একদম সেরকম মূর্তি। তো তখন গিয়ে মাকে ওই ছবিটা দেখালাম, তো মা তখন দেখে মা তো একেবারে হয়ে গেছে। মা এটা শুনলেই না মানে গায়ে কাটা দেয় মা। স্বাভাবিক মানে মা তো অবাক পুরো, যে মানে মা তো জীবনে দেখেনি না, মা এবার পুরো কনফার্ম হয়ে গেল যে ওটা ভগবানই ছিল, পঞ্চানন ঠাকুরই ছিল। এবারে তখন আমি হাওয়া করে কাঁদছি, কাঁদতে কাঁদতে এবারে সব ফোন করছি, আমার বাবাকে ভাইকে ফোন করছি। আমি এতদিনের পরে আমি প্রশ্নের উত্তর পেয়েছি, জানো আমি যা দেখেছি সেটা সত্যিই পঞ্চানন ঠাকুর, সেই এক রূপ এক চেহারা, সেইভাবে হাত দিয়ে এইরকম দেখা, সেই ছবিটাও আছে, এই ছবিও সেই রকম। আমি খিদিরপুরে গিয়ে সেই ছবি দেখে এসেছি, ছবি ঠিক সেই রকম করাই রয়েছে, হাত অ্যাকচুয়ালি আশীর্বাদ দিয়ে আমি এইরকম ভাবে। ছবি না মূর্তি? খিদিরপুরে মূর্তি খিদিরপুরে মূর্তি, পাথরের মূর্তি, ওটা পাথরের মূর্তি। এবার ওই রকম করাই রয়েছে হাতটা ওরকম। এইবারে তো ওগুলো তো গেল, তার কতদিন আগের থেকেই আমার একটা মানে ঠাকুর আসছে, সেটা আমার মানে মনের মধ্যে একটা না কিছু ঘটছে আমার সঙ্গে। তারপরে ছবিটা তোকে কেউ করে দিল। এবারে ছবি ওই গল্প, আমাদের বাড়িতে একটা মেয়ে আসে, ওর স্বামী স্ত্রী ওর ছেলেটারে নিয়ে আসে। এবারে ও এসছে, ওই সব ঘটনা ঘটলো, ঘটার পরের দিনই ওই মেয়েটা এসছে, ও সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে রয়েছে। এবার ওকে আমি এই ঘটনা বলেছি, ও একাই এসছে সেদিন, ওর স্বামী টামিকে নিয়ে আসেনি। শীতকাল 8:30 মতো বাজে,
ও এবার বলছে বৌদি আমি বাড়ি চলে যাচ্ছি 8:30। এবার বাড়ি যেতে গিয়ে ও আর বাড়ি না গিয়ে ও স্টেশন রোডে ঢুকে গেছে। এবার ঢুকে গিয়ে ভাবছে আমি এইখানে কেন, মোবাইলের ছবিটা তুলে নিয়েছে। এবার তাহলে ছবিটা তুলে নিয়েছিল, এবার স্টেশন রোডে চলে গেছে গিয়ে বলছে আমি এখানে কেন। এবারে তখন সামনেই দেখছে ফটোর দোকান। এবারে ও ফটোর দোকান দেখেই এবারে বলছে কি যে আরে ফটোর দোকান আমি এখানে, এই বৌদি তো আলে ওই ছবিটা দিয়েছিল, তাহলে ফটোর ওখানে শুনে দেখি তো বাঁধাতে পারবে কিনা। এবার শুনেছে তো বলছে হ্যাঁ বাঁধিয়ে দেবো। ও তখন ওর হাজবেন্ডকে ফোন করেছে, ফোন করে ওর হাজবেন্ড চলে এসছে। এইবার আমি এদিক থেকে আমার মতো রুটি ফুটি করে টোরে নিয়ে খাবার নিয়ে মানে টেবিলে আসছে, তখন কলিং বেজেছে 10:30 বাজে, শীতকালের রাত। এবার আমি বলছি এই তুমি, তা বলছে বৌদি তাড়াতাড়ি একটু খোলো দরজাটা। এইবারে আমি বলছি কেন, তুমি কেন? বলছে বৌদি জানো না আমি স্টেশন রোডে চলে গেছিলাম, কি জন্য আমি জানি না। এবার ওই চলে গিয়ে দেখছি ফটোর দোকান। এবার ফটোর দোকানের সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো বৌদি যে ফটোটা দিয়েছে দেখি তো বাঁধানো যায় কিনা। এবার গিয়ে দেখছি ওরা বলছে হ্যাঁ বাঁধিয়ে দেবে। বৌদি এই তোমার ফটো বাঁধিয়ে নিয়ে এসছে। এইবারে সেই ফটো স্বামী স্ত্রী দুজন মিলে আমার দিয়ে প্রণাম করলো করে। এইবারে সেই ফটো আমি টুলে রেখে দিয়েছিলাম, যত্ন করে না টুলে রেখে দিয়ে টুলে পুজো করছিলাম। আমার এমনি পাথরের সিংহাসন একটা আছে আর টুলে রেখে দিয়েছিলাম। এটাতে লক্ষ্মী ঠাকুর থাকে, মা কালীর ফটো রয়েছে আর একটা টুলে ওই ঠাকুরের এই ছবি রেখে দিয়েছে। আর পিয়া আমাকে একটা শিবলিঙ্গ দিয়েছিল, সেই শিবলিঙ্গটাও আমি ওই টুলে রেখেছি। এইবারে ওই একটা টুলে রয়েছে, প্রতিদিন ফুল দেব, গাঁদা ফুল দেব, ফুলটা এই টুল থেকে আরেক টুলে যাবে, টুল থেকে সিংহাসনে আসবে। আমার সেই মানে আমার কিভাবে সেই ছবিও আছে। এবারে ছিটকে চলে প্রত্যেক দিন অত স্পিড ভাবে আসবে, প্রত্যেক দিন দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে, সঙ্গে সঙ্গে একদম। যেই শিব ঠাকুরের মাথায় দেব ওই টুলটার থেকে আরেক টুল যাবে, টুলটার থেকে আরেক সিংহাসন সব দায় কাটা দিচ্ছে। সেই সিংহাসন থেকে নিয়ে মাটিতে পড়বে, ঠিক আমার কাছে এসে পড়বে। প্রতিদিন এরকম হয়। এইবারে আমি ওটা কাউকে বলি না, ওটা আমি মনেই মনেই আমার হচ্ছে চেপে গেছি ওটা। এইবারে একদিনকে তোমরা এতক্ষণ যে পঞ্চানন ঠাকুরের গল্প শুনলে, এই হচ্ছে সেই পঞ্চানন ঠাকুর আর পঞ্চানন তলা। আর এখানেই মা পঞ্চানন ঠাকুরকে দেখেছিল। এটা কোনো বানানো গল্প নয়, এটা সত্যিকারের ঘটনা। শুধু মা নয়, এখানে অনেকে ছোটবেলায় এই ঠাকুরের দর্শন পেয়েছে। যাই হোক, একটাই কথা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যার যার বিশ্বাস তার তার কাছে। আর এখানে সবাই বসে আছে অঞ্জলি দেবে পুজোর, সবাই উপোস করে আছে সকাল থেকে। তো এখানে অঞ্জলি হবে এখন। এখন অঞ্জলি চলছে এখানে ছিল। আর এখন পুজোর উপলক্ষে পায়ের ব্যথাটা এখন উধাও হয়ে গেছে। চেয়ারের উপরে উঠে ফটোশুট, ভিডিও শুট হচ্ছে। পুজো শেষ হয়ে গেছে। পুজোর পর আমরা বসে গেছি ভোগের প্রসাদ খেতে। আর ভোগের প্রসাদে ছিল লুচি, আলুর দম, মিষ্টি, বোঁদে আর ফল প্রসাদ। পুজো শেষ হওয়ার পর আমরা চলে এসেছি দাদুদের বাড়িতে। আর সেখান থেকে সেই পিছনে মাঠ দেখিয়েছিলাম, সেই মাঠে মালিক বড় লোক, কত বড় লোক দেখো, বিঘার পর বিঘা মাঠ এদের। তাহলে কি বলতে চাও, সেটা কি ধরে আমরা কিডন্যাপ করে নেব? হ্যাঁ করা যায়, কিন্তু অসুবিধা নেই। এই দেখো আমাদের দুটো গলা ব্যথা হয়, কাছের থেকে কুলপিটা কুল খাচ্ছি আমরা এখন। আর একটু মাসিও খাচ্ছে, মামি খাচ্ছে না, এই যে মামি, আমি খাচ্ছি। এই যে বড় ব্লগার, আমার পিছনে ছোট ব্লগার। জানি আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আর বড় করতে চাই না, সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। টাটা।